অন করবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমি যে প্রথম স্লাইডটা দিয়েছি এটা স্পেনের মুসলিম বিজয়ের পূর্বে ওই অঞ্চলের রাজনৈতিক অবস্থাটা কেমন ছিল। পাশে একটা আমি মানচিত্র দিয়েছি, দেখো যে সবুজ অংশটা এটা হলো উমাইয়া খিলাফতের সময়। আর ওই সময় আরবের শাসক ছিল কারা? আমি গত ক্লাসে বলেছিলাম এই স্পেনে যখন উমাইয়া শাসন, আব্দুর রহমানের কথা বলেছিলাম, আর এখন যে উমাইয়া হচ্ছে এই হলো শুরু। এটা শুরু হচ্ছে আল ওয়ালিদের সময়কালে এই স্পেন মুসলমানরা বিজয় করেছিল, জয় করেছিল। তুমি স্পেনে আসার আগের যে অবস্থাটা ছিল, স্পেনের পরিবেশ পরিস্থিতি যেই বলি, কিন্তু আমরা শুধু পড়ব রাজনৈতিক ও সামাজিক অবস্থাটা। এই দুইটা অবস্থাকে কেন্দ্র করেই মুসলিমরা স্পেন আক্রমণ করেছিল, জয়লাভ করেছিল এবং উমাইয়া শাসন প্রতিষ্ঠা পেয়েছিল। এই সবুজ জায়গাটুকু হলো উমাইয়াদের। এই সবুজ লেখা আছে দেখো ইংরেজিতে, উমাইয়া খিলাফত বা খিলাফত। তো ওই সময়ে স্পেনের সামাজিক রাজনৈতিক যে অবস্থা ছিল, ওই অবস্থাটাই মুসলমানদেরকে উদ্বুদ্ধ করেছিল স্পেন আক্রমণে বা স্পেন বিজয়ে। এর সূচনা হয়েছিল 712, কোনো কোনো জায়গায় দেখবে 711। তো 712 যদি হয় তাহলে প্রায় শব্দটা লিখবে, আর যদি 711 লিখো তাহলে আনুমানিক শব্দটা লিখবে, যে আনুমানিক 711 থেকে 12 এর মধ্যে। সঠিক তারিখটা কেন বলা হচ্ছে না, যে হয়তো ডিসেম্বর অথবা জানুয়ারি এই দুইটার মধ্যখানে ছিল। তো আমরা 711 থেকে শুরু করি এই জন্য যে 712-তে ভারতবর্ষে সিন্ধু অভিযান হয়েছিল। কে করেছিল মনে আছে একটু? সিন্ধু অভিযান মোহাম্মদ বিন কাসিম, মনে হয় একটু? যে সিন্ধু অভিযান হয়েছিল 712-তে, আর এটা হচ্ছে 711। এই 711-তে স্পেন হচ্ছে, আর 712-তে হয়েছিল ভারতবর্ষে। এটা করেছিল হাজ্জাজ বিন ইউসুফের জামাতা মোহাম্মদ বিন কাসিম, মনে হয়? এবার মনে আছে কিছু? আচ্ছা, তা আমরা দেখি যে 712-তে সিন্ধু অভিযান হচ্ছে, আর 711-তে স্পেন জয়ে তারিকের নেতৃত্বে একটি দল সেখানে উপস্থিত হচ্ছে। স্পেনের রাজনৈতিক অবস্থা আর ধর্মীয় অবস্থা ছিল অত্যন্ত খারাপ, কুলসিত যাকে বলি আমরা। সারা বিশ্বে যখন ইসলামের সাম্যবাদ, শান্তির বাণী ছড়িয়ে দিচ্ছিল, ঠিক সেই সময় স্পেনে অন্যান্য জাতি গোষ্ঠী রডারিক গথিক রাজাদের নির্যাতনে নিষ্পেষিত ছিল। এই অসাম্যতার জন্য ওই অঞ্চলের লোকেরা, স্পেনের অধিবাসীরা খুব সহজেই মুসলমানদের আপ্যায়ন করেছিল, আহ্বান জানিয়েছিল এদেশে ইসলাম প্রচারের জন্য। যার ফলে উমাইয়া খলিফা আল ওয়ালিদ তারিক বিন জিয়াদের নেতৃত্বে একটি দল স্পেনে পাঠায়। পুরো মানচিত্রটা যদি দেখো বইতে, আমি শুধু ছোট্ট অংশটুকু দিয়েছি, তাহলে বুঝতে পারবে কতটা দূরত্বে স্পেন কোথায়, আরব কোথায়। এখান থেকে এই ঘোড়া দিয়ে এসে লড়াই করা খুব কঠিন ব্যাপার। কতটা আত্মপ্রত্যয় থাকলে, আত্মবিশ্বাস থাকলে এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই মুসলিম সেনাপতি স্পেন এসেছিল। শুধু তাই না, এই স্পেন জয় হয়েছিল, জয়লাভ করেছিল মরণপণ যুদ্ধ করে। এই কিছু গল্প এর মধ্যে চলার পথে থাকে। এই সময়ের স্বল্পতার জন্য গল্পটা বলা যাচ্ছে না। যখন আমরা ক্লাসে আসব
তখন মনে করে দেবে যে স্যার স্পেনের গল্পটা বলেন, তাহলে ওই সময় এই গল্পটা বলবো। তা আমরা এখন শুধু স্পেনের সামাজিক অবস্থাটা কেমন ছিল এই সম্পর্কে আমরা আমাদের প্রখ্যাত ঐতিহাসিক সৈয়দ আমির আলীর ইংরেজি একটা কোটেশন দিয়েছি, উদ্ধৃতি দিয়েছি, সেখানে তোমার বইতেও পাবে। হ্যাঁ, যে কেন এখানে মুসলমানরা এসেছিল তার বিস্তারিত বর্ণনা। চলো আমরা দেখি, পরে স্লাইডে চলে যাই। এই হলো ছবিতে যাকে দেখতে পাচ্ছ, এই হলো তারিক বিন জিয়াদ, যার নেতৃত্বে যিনি স্পেন জয় করেছিলেন। আমি ছবিটা, তার যেই ছবিটা এখন দেখতে পাচ্ছ সেটা শেষ বয়সের যৌবনকালের ছবিটা দেয়নি, তো এটাকে চেনা যাবে খুব বেশি, আর ওইটা পেন্টিং করা আছে। এই হলো তারিক, যিনি যার নেতৃত্বে স্পেনে মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়েছিল, এবং তিনি স্পেনে সমাজের যে চিত্রটা দেখেছিলেন তার বর্ণনাটা আমি এখানে দিয়েছি তোমাদের। দেখো, এই সামাজিক বৈষম্য, দুইটা শ্রেণীতে সমাজ বিভক্ত ছিল, একটা শাসিত, একটা শোষিত। আর মানুষগুলো ছিল শ্রেণী বিভাগে পরিপূর্ণ। এখানে বিভিন্ন অভিজাত শ্রেণী ছিল, নিম্ন শ্রেণী ছিল, মধ্যবিত্ত ছিল। স্পেনীয়, রোমান, ভিজিগত, এই অভিজাত, এই তিনটা শ্রেণীর লোক ছিল অভিজাত শ্রেণীর। তারা সবসময় বড় বড় পদে থাকবেন, পদে ছিলেন। আরেকটা শ্রেণী ছিল পুরোহিত শ্রেণী, যারা ধর্মীয় বিষয়ে অভিজ্ঞ, তারা এই শ্রেণীভুক্ত ছিলেন। তারপরে দেখো মধ্যবিত্ত শ্রেণী। মধ্যবিত্ত শ্রেণী কারা? ওই সময় স্পেনের সচ্ছল, যারা সচ্ছল ছিল টাকা পয়সায় এবং কর প্রদানে সক্ষম ছিল, তারা হলো চতুর্থ শ্রেণীর লোক। আরেকটা হলো পঞ্চম শ্রেণীর লোক, যাকে বলি আমরা নিম্নবিত্ত, সাধারণ মানুষ, কৃষক, কুমার, কৃতদাস, জেলে সহ অন্যান্য প্রজাতির মানুষ যারা, তারা হলো নিম্নবিত্ত। আরেকটা শ্রেণীর মানুষ এই দেশে ছিল, স্পেনে ছিল, তারা হলো ভূমিদাস, কৃতদাস, যারা মানুষ হাত বদল হতো, বিক্রি হয়ে যেত, মানুষ মানুষকে কিনে নিত কাজ করার জন্য। এই সামাজিক বৈষম্যের যে ধারাটা, চিত্রটা আমরা দেখি, যে দুইটা শ্রেণীতে বিভক্ত ছিল। একদল লোক সারা জীবন শোষণ করে গেছে, আরেক শ্রেণীর লোক সব সময় নির্যাতিত ছিল। আরেকটা ছিল অভিজাত শ্রেণী, যারা ভোগবিলাসে বেশি সুযোগ সুবিধা পেয়েছিল। আর এই শ্রেণীর লোক ছিল তিনটা শ্রেণীতে বিভক্ত। একটি স্পেনীয় লোক, যারা স্পেনের আদিবাসী, রোমান থেকে আগত, আর ভিজিগত একটা সম্প্রদায়। আর পুরোহিত শ্রেণী, এই নিম্ন শ্রেণীর মানুষগুলোকে নিষ্পেষণ করেই তারা তাদের ধর্মীয় কার্যকলাপ পরিচালনা করেছিল, যার ফলে ইসলামের যে বাণী, সাম্য, শান্তি আর ভ্রাতৃত্ব, এখানে একটারও প্রয়োগ নেই। সারা দুনিয়াতে যখন ইসলাম প্রচার হচ্ছে, তখন সাম্যের বাণী ছিল, শান্তির বার্তা ছিল, ঐক্যের বন্ধন ছিল, আর ভ্রাতৃত্ববোধ ছিল। তাহলে যদি আমরা ইসলামের সাথে তুলনা করি, তাহলে স্পেনে এই শ্রেণীগুলোর মধ্যে একটা শ্রেণীর সাথেও কোনো সম্পর্ক নেই। স্বভাবতই এই নিম্ন শ্রেণীর মানুষগুলো শান্তির জন্য, বাঁচার জন্য বা স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের জন্য এমন শাসকের প্রয়োজন ছিল, এমন শাসকদের খুঁজছিল যারা অন্তত শান্তিতে বসবাস করতে পারবে, তাদের সহযোগিতা করবে। তো এই কারণগুলোর জন্য স্পেনে মুসলিম আগমন ঘটেছিল। এরপরে দেখো, স্পেনের রাজনৈতিক অবস্থা কেমন ছিল? দস্যু প্রবণতা ছিল, জনসংখ্যা বেশি ছিল। আঞ্চলিক অবস্থা কেমন ছিল?
শাসক ও শোষিত শ্রেণীর অবস্থাটা কেমন ছিল, এই সবগুলো কারণ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখব যে এই সময়ে বেজিগত রাজাদের অত্যাচারে মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছিল। ওই নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত লোকেরা একটা সময়ে এসে এই কর দিতে দিতে নিঃস্ব হয়ে পড়েছিল এবং তারা এই রাজাদের অত্যাচার থেকে বাঁচার জন্য পরিশেষে বনে জঙ্গলে আশ্রয় নিয়েছিল। তারাও এই মুসলমানদের আগমনের সংবাদে আনন্দিত হয়েছিল। আরেকটা হলো অভিবাসী। স্পেনের আদিবাসী কম, অভিবাসী বেশি। তার মানে অন্য দেশ থেকে আগত লোকরা হলো অভিবাসী, যার ফলে যারা যে দেশ থেকে এসেছে তারা নিজেদের কম, নিজেদের বংশ পরিচয়, নিজেদের জাতি গোষ্ঠীর সাথে একত্রিত ছিল, কিন্তু তারা স্পেনের এই দুর্বিষহ পরিস্থিতির শিকার এবং তারাও এখান থেকে উত্তরণের জন্য পথ খুঁজছিল। আর তারা যখন জানলো সারা বিশ্বে মুসলিম সাম্রাজ্য বিস্তার হচ্ছে, তখন তারাও পরবর্তী সময় মুসলমানদের স্পেন সহযোগিতা করে। আরেকটা হলো আঞ্চলিক আঞ্চলিক বৈষম্য। পর্বত অঞ্চল এবং দ্বীপাঞ্চল, পর্বতে যারা বাস করে তারা একটু হিংস্র প্রকৃতির হয়, আর দ্বীপাঞ্চলে যারা বাস করে তারা খুব সাহসী হয়। নদী ভাঙা মানুষ বেশি, তাদের সাহস বেশি থাকার ফলে তারা তারা জীবনযাপনে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। এই স্পেনে পর্বতবাসী এবং দ্বীপবাসীর মধ্যে একটা বৈরী সম্পর্ক সবসময় বিরাজমান ছিল। ইউরোপের এই অঞ্চলে তখন ইসলামের ছায়া বা ইসলামের বাণী পৌঁছেনি, তারা শুনেছিল। তারাও চাচ্ছিল যে নতুন কোনো শাসক এসে স্পেন শাসন করুক, যার ফলে এই খবরগুলো মুসলমান শাসকেরা পেয়েছিল এবং সময় এবং সুযোগ মতো তারা এদেশে আসার চেষ্টাও করেছিল এবং এদেশে এসে স্পেনে মুসলিম শাসন প্রতিষ্ঠাও করেছিল। এবার দেখো রাজনৈতিক অবস্থাটা কেমন ছিল। রাজনৈতিক অবস্থাটা ছিল 5 থেকে 6টা ধারাতে বিভক্ত। রাজ পরিবারের মধ্যে ঐক্য ছিল না, তারা নিজেরা অভ্যন্তরীণ দ্বন্দ্বে লিপ্ত ছিল। এক কথায় শক্তিশালী রাজন্যবর্গ সবসময় ছোট রাজাদের নিষ্পেষিত করত। আর এই রাজ পরিবারের অভ্যন্তরীণ কোন্দলের জন্য এখানে মুসলিমদের আসা খুব সহজ হয়েছিল। তাদের কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিল না। এখনো স্পেনে বর্তমানে যে শাসন ব্যবস্থা, এগুলো মুসলমানদের প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা। একটা সময় স্পেনে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা বলতে কিছু ছিল না। রাজা ছিলেন, তিনি একক ক্ষমতার অধিকারী ছিলেন। আঞ্চলিক বা প্রদেশে শাসন ক্ষমতার তার ছিল না, তিনি কর নিতেন। কিন্তু পরবর্তী সময়ে মুসলমানদের আগমনের পূর্বে এই প্রদেশে এবং সীমান্তবর্তী রাজ্যে প্রত্যেকটা শাসক স্বাধীন হয়ে গিয়েছিল। তারা কেন্দ্রীয় শাসনের বা রাজার কথা শোনেনি, যার ফলে সীমান্তবর্তী অঞ্চলের শাসকেরা মুসলমানদের স্পেনে ঢোকার
রাস্তাগুলো তৈরি করে দিয়েছিল, সহজ হয়েছিল। আরেকটা ছিল অভিজাত শ্রেণী, যারা আত্ম অহমিকায় গর্বিত ছিল। তারা নিজেদেরকে ছাড়া, নিজের সমমর্যাদার ব্যক্তি ছাড়া কাউকে মানুষ বলেই মনে করত না। তাদের এই আত্ম অহমিকা তাদেরকে পতন ঘটিয়েছিল। যে সাধারণ মানুষ মুসলমানদের আগমনের ফলে স্বতঃস্ফূর্তভাবে এই সমস্ত অভিজাত শ্রেণীদেরকে ধিক্কার দিয়েছিল এবং পরিহার করেছিল। এবং তারা ছিল দুইটা জাতের লোক। একটা হলো যাজক শ্রেণী, যারা ধর্মকর্ম নিয়ে কাজ করে। আরেকটা হলো টাকা পয়সা বেশি আছে, ধন দৌলত আছে তারা। এই দুই শ্রেণীর লোক সবসময় নিজেদেরকে সব উচ্চ বংশীয় বলে মনে করত। তারপরেও স্পেনের সার্বভৌমত্ব রক্ষায় নিজেরা একত্রিত হতে পারে নাই। কারণটা হলো জাতিগত দ্বন্দ্ব। আমি তোমাদের আগে বলেছি যে তারা বিভিন্ন দেশ থেকে আগত, আর স্পেনীয় আদিবাসী ছিল কম। এই বিভিন্ন দেশ থেকে আগত অভিবাসীরা তাদের এই দুর্যোগের সময়ে মুসলিম বিজয়ের প্রাক্কালে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করে নাই। যার ফলে এই জাতিগত দ্বন্দ্ব বিভিন্ন জাতির সমন্বয়ে ঘটিত। তারা এক শ্রেণীর লোক স্পেনে থাকার জন্য সহযোগিতা করেছিল, আরেক শ্রেণীর লোক এই স্পেনের এই দুঃশাসন, রাজাদের এই দুঃশাসন থেকে মুক্তির জন্য মুসলমানদের স্বাগত জানিয়েছিল। শুধু তাই না, একটা শ্রেণীর লোক ছিল সেনাবাহিনীতে, যাদেরকে আমরা দাস বলবো। এই দাস শ্রেণী সেনাবাহিনীতে বেশি ছিল। আঞ্চলিক প্রদেশে প্রদেশ পালেরা, প্রদেশ শাসকেরা দাসদের দিয়ে সেনাবাহিনী গঠন করেছিল, আর নির্যাতনের মাত্রা তাদের উপরে বেশি ছিল। স্বভাবতই তারা যখন জানলো বা শুনলো যে মুসলিম বাহিনী, মুসলিমরা, মুসলিম শাসকরা স্বাধীন, তারা সাম্যের কথা বলে, তারা শান্তির কথা বলে এবং সমান অধিকার দেয় এবং কাউকেই ছোট বড় বিচার করে না। তারা সবাইকে সমান চোখে দেখে, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকে। স্বভাবতই নিষ্পেষিত ওই দাস শ্রেণীর সেনাবাহিনী সবসময় উদ্গ্রীব ছিল মুসলিম বাহিনীর সাথে সহযোগিতা করার জন্য। এবং সেই সময় সুযোগটা যখন আসে তখন তারা কাজেও লাগিয়েছিল। এরপরে দেখো, প্রজাদের অসন্তোষ ছিল আরেকটি কারণ। নির্যাতনের শিকার হয়ে প্রজারা স্পেনের তৎকালীন শাসকদের প্রতি ছিল মনক্ষুণ্ণ, অতিষ্ঠ। যার ফলে যখন মুসলমানরা আসে তখন তারা তাদেরকে সাহায্য করেছিল, আর যারা রাজারা ছিলেন তাদেরকে বয়কট করেছিল। সেনাবাহিনীর কথা আগে বলেছি আমি, যে অতিরিক্ত দাস সেনাবাহিনীতে থাকায় নির্যাতিত দাসেরা তাদের অত্যাচারের কাহিনী ভুলে যায়নি। আর যখনই মুসলমানরা স্পেনে আসে, তারা যুদ্ধ ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে মুসলিম শাসকদের সহযোগিতা করে। আরেকটা ছিল কাউন্ট জুলিয়ানের বিরোধিতা। যিনি রাজা ছিলেন কাউন্ট জুলিয়ান, তিনি অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির লোক ছিলেন। শুধু তাই না, তার পরিবারের রক্ষার জন্য যে কোনো সময় যে কোনো কাজ করতে তিনি বদ্ধপরিকর ছিলেন। যার ফলে এই স্পেনের দুর্যোগময় মুহূর্তে স্পেনের প্রাদেশিক গভর্নররা, শাসকরা তাকে সহযোগিতা করে নাই। আরেকটা ছিল কন্যা ফ্লোরিডা। এই ফ্লোরিডার কারণে স্পেন জয় মুসলমানদের খুব সহজ হয়েছিল।
কন্যা ফ্লোরিডার প্রতি অসম্মানজনক আচরণের জন্য কাউন্ট জুলিয়ান স্পেনের গভর্নরের প্রতি মনক্ষুণ্ণ ছিলেন, যার ফলে মুসলমানরা যখন আসে তিনি প্রকাশ্যে না হলেও গোপনে তাকে সহযোগিতা করেছিলেন। আরেকটা হলো স্পেনের শাসন ব্যবস্থায় সুনির্দিষ্ট কোনো উত্তরাধিকার নীতিমালা ছিল না, জোর যার মুল্লুক তার, এই নীতিতে বিশ্বাসী ছিল, যার ফলে স্পেনের দুর্যোগময় মুহূর্ত মুসলমানদের বিজয় ত্বরান্বিত করেছিল। আর সবচেয়ে বড় সমস্যা ছিল রাজনৈতিকভাবে সাধারণ জনগণের অসহযোগিতা। আমরা কিন্তু একটা জিনিস ভালো জানি, যে দেশের জনগণ সরকারকে সমর্থন করে না তারা বেশি দিন থাকতে পারে না, থাকার সুযোগ নেই। আবার যদি বিদেশি কোনো আক্রমণ হয় তাহলে সেখানে তো আরো সুযোগ নেই। নিজেদের মধ্যেই যে অন্তর্দ্বন্দ্ব থাকে, তাহলে বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করা নিজেদের পক্ষে সম্ভব হয় না। এটা হলো স্বতঃস্ফূর্ত সত্য। আমরা ইতিহাস থেকে এটাই জানি, যদি জনগণ সরকারকে সমর্থন না করে, সহযোগিতা না করে, তাহলে তাদের পক্ষে কোনো কাজেই করা সম্ভব হয় না। স্পেনের রাজনৈতিক পরিস্থিতি, অবস্থা, ঘটনা মুসলমানদেরকে স্পেন জয়ে যেমন সহজ করেছিল তেমনি কষ্ট করতে হয়েছিল। তারপরও স্পেন জয়ের ফলে মুসলমানরা যতটা সম্ভব স্পেনে মুসলিম শাসন প্রতিষ্ঠায় সর্বাত্মক সহযোগিতা করেছিল এবং দীর্ঘ সময়ব্যাপী স্পেনে মুসলিম প্রতিষ্ঠা ছিল। এখনো স্পেনে বিভিন্ন জায়গাতে কিছু স্থাপত্য, ইমারত, মসজিদ, মন্দির, গির্জা মুসলমানদের তৈরি বিরাজমান, যেগুলো দেখলে, ছবি দেখলে বোঝা যাবে যে আসলেই মুসলমানরা স্পেনে গিয়ে স্পেনবাসীর উপকার করেছিল, স্পেনকে রক্ষাও করেছিল। কিন্তু কালের বিবর্তনে, সময়ের পরিবর্তনে, শাসকদের দুর্বলতার কারণে একসময় স্পেন থেকেও মুসলমানদের বিতাড়িত হতে হয়েছিল। তো সর্বোপরি স্পেন জয়ের প্রাক্কালে সামাজিক অবস্থাটা কেমন ছিল তার একটা চিত্র দেখলাম আমরা, রাজনৈতিক অবস্থাটা কেমন ছিল তারও একটা চিত্র দেখলাম। সমাজ এবং রাজনীতি এই শব্দ দুটো পাশাপাশি। সমাজ যদি ভালো হয় তাহলে মানুষ ভালো হবে, আর মানুষ ভালো হলে সমাজ ভালো হবে, আর সমাজ ভালো হলে রাজনীতি ভালো হবে, রাজা ভালো হবে, রাজার আচরণও ভালো হবে। তো সর্বোপরি আমরা যেটা দেখলাম, স্পেনের যেই অবস্থায় মুসলমানরা অভিযান করেছিল সেটা মুসলমানদের জন্য সুখকর, মুসলমানদের জন্য আনন্দের। প্রায় বিনা বাধাই স্পেন জয় করেছিল এবং দীর্ঘ সময় ব্যাপী স্পেনে মুসলিম শাসন প্রতিষ্ঠা ছিল। এখনো আমাদের দেশের বহু লোক স্পেনে বসবাস করে, তাই না? বেড়াতে যায়, চাকরি করে, থাকে। এই সুযোগটা হতো না যদি এই উমাইয়ারা এই রাস্তাঘাটগুলো তৈরি না করত। ঠিক আছে, আমরা আগামী ক্লাসে আবার দেখা হবে আরেকটি বিষয় নিয়ে। নিয়মিত ক্লাসে হাজিরা দিবে, জুম ক্লাসে। এটা তোমাদের পরীক্ষার জন্য, ইন কোর্স পরীক্ষার জন্য ইনক্লুড হয়ে যেতে পারে। এমন ঘোষণা হলে বাবা আমাদের কিন্তু কিছুই করার থাকবে না, তোমার ভিডিও দেখে উপস্থিতি গণনা করে নাম্বারটা দেওয়া হবে। অতএব একটু সাবধান হও, এই জুম ক্লাসের হাজিরা তোমার ইন কোর্স নাম্বারে রূপান্তরিত হতে পারে। পরিষ্কার কথা আমার? জি জি, তোমরা ভালো থাকবে, শান্তিতে থাকবে, ঘরে থাকবে, মাস্ক পরবে,
আর দোয়া করবে যাতে দ্রুত আমাদের এই অবস্থাটা অবসান হয়। কোনো প্রশ্ন আছে? জি স্যার আছে। বলো। স্যার আপনি তো আজকে ওই যে পরীক্ষা নেবেন তার তো প্রশ্ন দেওয়ার কথা ছিল। হ্যাঁ, প্রশ্ন দেওয়ার কথা ছিল, আমি প্রশ্ন তৈরিও করেছি। হ্যাঁ, তো এটা খুলতে এসে দেখি প্রশ্নটা 4th ইয়ারের হয়ে গেছে। হ্যাঁ, চতুর্থ বর্ষের। তোমাদেরটা না হওয়াতে পরে এটা আমি করে দিয়ে দেব। পরের ক্লাসে আচ্ছা ওই প্রশ্নগুলো, আজকের যে চ্যাপ্টারটা পড়ালাম এখান থেকেই প্রশ্ন হবে, এই বিষয়টা পরে জি প্রশ্ন স্যার। হবে। আমি প্রশ্ন তৈরি করে রাখবো, আগামী ক্লাসে এই প্রশ্ন উত্তরটাই হবে। ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ। স্যার আমাদের পরের ক্লাস কবে? আগামী ক্লাসটা তোমাদের এই দিনই, আগামী বৃহস্পতিবারই। আচ্ছা স্যার। আগামী বৃহস্পতিবারে এই সময়ে। ঠিক আছে? সবাই ভালো জি স্যার। থাকবে, শান্তিতে থাকবে, ঘরে থাকবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।